ওয়েলকাম স্টুডেন্টস। এর আগের ভিডিওতে আমরা 2015 অ্যানুয়াল এক্সাম ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের 24খানা এমসিকিউ সলভ করেছিলাম। আজকে আমরা একইভাবে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের 2016 সালের 11 অ্যানুয়াল এক্সামের যে প্রশ্ন এসেছিল সেখান থেকে 24খানা এমসিকিউ সলভ করব। কোশ্চেন নাম্বার 1, কোনটি হিসাব নিকাশের শাখা নয়? অপশান এ পরিচালন হিসাব নিকাশ, বি পরিব্যয় হিসাব নিকাশ, সি আর্থিক হিসাব নিকাশ, ডি হিসাব রক্ষণ। ডান দিকে দেখা যাচ্ছে ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং নাম্বার 1 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, 2 কস্ট অ্যাকাউন্টিং, 3 ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, 4 সোশ্যাল অ্যাকাউন্টিং এটসেট্রা। সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, তার মানে হিসাব নিকাশের যে শাখাগুলো আছে সেখানে নাম উল্লেখ করা আছে এখানে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হিসাব রক্ষণ। অর্থাৎ পরিচালন হিসাব নিকাশ, পরিব্যয় হিসাব নিকাশ, আর্থিক হিসাব নিকাশ সবই হিসাব নিকাশের শাখা। কোশ্চেন নাম্বার 2, হিসাব নিকাশকরণের রক্ষণশীলতার নীতি কোন হিসাব ভিত্তিতে দেখা হয়? অপশান এ নগদ ভিত্তি, বি প্রাপ্য প্রদেয় ভিত্তি, সি মিশ্র ভিত্তি, ডি কোনোটিই নয়। অ্যান্সার কি দেখব। এখানে অ্যাকাউন্টিং কনসেপ্টের ফিচার্স দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এখানে 3টে অ্যাকাউন্টিং কনসেপ্ট মেনলি ফলো করা হয়। একটা ক্যাশ বেসিস, একটা অ্যাক্রুয়াল বেসিস এবং নাম্বার 3 হচ্ছে মিক্সড বেসিস। এর মধ্যে মিক্সড বেসিসের যে বৈশিষ্ট্য, ইনকাম ব্র্যাকেটে রেভিনিউ টাইপ আর রেকর্ডেড অন ক্যাশ বেসিস বাট এক্সপেন্সেস ব্র্যাকেটে রেভিনিউ টাইপ আর রেকর্ডেড অন অ্যাক্রুয়াল বেসিস। এইখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি মিশ্র ভিত্তি। হিসাব নিকাশকরণের রক্ষণশীলতার নীতি অনুযায়ী মিশ্র ভিত্তি হিসাব পদ্ধতির যে নিয়ম সেইটাকে ফলো করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, এদের মধ্যে কোনটি হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না? অপশান এ মালপত্র বিক্রয়, বি বেতন প্রদান, সি কর্মচারীদের গুণগত মান, ডি স্টেশনারির জন্য প্রদান। কোয়ালিটি অফ এমপ্লয়িজ ইজ নট এ ট্রানজেকশান। প্রশ্নটা এখানে দেওয়া ছিল এদের মধ্যে কোনটি হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। মালপত্র বিক্রয় এটি একটি ট্রানজেকশান, বেতন প্রদান এটিও ট্রানজেকশান, স্টেশনারির জন্য প্রদান এটিও একটি ট্রানজেকশান। সুতরাং ট্রানজেকশান যেটি নয়, যেটা হিসাব বইতে লিপিবদ্ধ করা হবে না, অপশান হবে সি কর্মচারীদের গুণগত মান। এটি যেহেতু কোনো ট্রানজেকশান নয় সেই জন্য হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, কোনটি সম্পত্তি নয়? এটা খুবই সহজ প্রশ্ন, তোমরা সম্পত্তি সম্পর্কে মোটামুটি জানলে এর উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে। এখানে অপশান এ দেওয়া আছে পেটেন্ট, বি সুনাম, সি মজুদ পণ্য, ডি প্রদেয় হুন্ডি। ডান দিকে অ্যান্সার কিতে আমরা দেখে নেব। পেটেন্ট হলো ফিক্সড অ্যাসেট, গুডউইলও ফিক্সড অ্যাসেট, স্টক ইন ট্রেডও কারেন্ট অ্যাসেট, তিনটেই অ্যাসেট, কিন্তু বিলস পেয়েবল হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। সুতরাং এখানে যেটি সম্পত্তি নয় সেটি হবে অপশান ডি প্রদেয় হুন্ডি বা বিলস পেয়েবল। অর্থাৎ বিলস পেয়েবল এটি অ্যাসেট নয়, এটি হলো একটি লাইবিলিটি। আর্থিক সংস্থাগুলি হলো হিসাব সংক্রান্ত তথ্যের ড্যাশ ব্যবহারকারী। অপশান এ বাহ্যিক, বি অভ্যন্তরীণ, সি মূল, ডি কোনোটি নয়। অ্যান্সার কি দেখব। অ্যান্সার কিতে যে টেবিল দেওয়া আছে সেখানে ডান দিকে এক্সটার্নাল ইউজার্সে দেখতে পাচ্ছি 5 নম্বর পয়েন্টে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। সুতরাং আর্থিক সংস্থাগুলি হিসাব সংক্রান্ত তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। সঠিক উত্তর হবে অপশান এ। এদের মধ্যে কোনটি লেনদেন? অপশান এ মিস্টার রায়কে ব্যবস্থাপক হিসাবে মাসিক 10,000 টাকা বেতনে নিয়োগ করা, বি বোনের বিয়েতে উপহার প্রদান করা, সি 20,000 টাকা দিয়ে বাণিজ্যিক ব্যাংকে একটি চলতি হিসাব খোলা, ডি এদের সবকটি। সঠিক উত্তরটা জানতে হলে আমরা একটু অ্যান্সার কির সাহায্য নেব। লেনদেন বলতে জেনারেলি যেটা আমরা বুঝি, অর্থাৎ এমন কোনো ঘটনা যার মধ্যে টাকা পয়সার আদান প্রদান হয়েছে তাকেই লেনদেন বলা হয়। তো এখানে অপশান এ, বি এবং ডি অল আর ইভেন্টস, অর্থাৎ অপশান এ, বি
আর ডি যদি ইভেন্টস হয় তাহলে অপশান সি 20,000 টাকা দিয়ে বাণিজ্যিক ব্যাংকে একটি চলতি হিসাব খোলা, এটি হবে একটি লেনদেন। অপচয় ভারতের কোন হিসাব নিকাশ আদর্শ দ্বারা চিহ্নিত? অপশান এ AS6, বি AS3, সি AS7, ডি AS29। অ্যান্সার কি দেখছি, এখানে A6 অর্থাৎ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 6-এ যে বিষয় আলোচনা করা হয় ডেপ্রিসিয়েশন, AS3-তে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, AS7-এ কনস্ট্রাকশন কন্ট্রাক্টস, AS29-এ প্রভিশনস, কন্টিনজেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেটস। সুতরাং সঠিক উত্তর হবে অপচয়, অপশান এ A6। অর্থাৎ অপচয় ভারতের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 6-এর নিয়ম অনুসরণ করে ধার্য করতে হয়। অর্থাৎ সঠিক উত্তর যেটা হবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 6, অপশান এ। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা হিসাব নিকাশের আদর্শমান ICAI পাবলিশ করে। কোশ্চেন নাম্বার 8, ভারতে হিসাব নিকাশ সংক্রান্ত আদর্শ প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি হল অপশান এ IASB, বি ICAI, সি ICSI, ডি ICWAI। একটু আগেই বললাম যে ভারতবর্ষে হিসাব নিকাশের আদর্শ মান বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রকাশ করার দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি হচ্ছে ICAI। সঠিক উত্তর হবে অপশান বি ICAI, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। এই সংস্থার দায়িত্ব হিসাব নিকাশের আদর্শ মান প্রকাশ করা। কোনটি দায় নয়? অপশান এ মূলধন, বি প্রদেয় হুন্ডি, সি অনিশ্চিত মানের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা, ডি কৃতি সত্ত্ব। এখানে যে 4টি অপশান দেওয়া আছে এদের মধ্যে দায় যেটি নয় সেটি বোঝার জন্য জানার জন্য আমরা ডান দিকের টেবিলটা দেখব। এখানে ক্যাপিটাল হচ্ছে লায়াবিলিটি, বিলস পেয়েবল লায়াবিলিটি, প্রভিশন ফর ডাউটফুল ডেটস লায়াবিলিটি, কপিরাইট এটি হলো ফিক্সড অ্যাসেটস। সুতরাং এখানে দায় যেটি নয় সেটি হচ্ছে অপশান ডি কৃতি সত্ত্ব বা কপিরাইট। মূলধন, প্রদেয় হুন্ডি, অনিশ্চিত মানের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা, এই 3টি হলো লায়াবিলিটি। ক্যালকাটা ফার্নিচার মার্ট যদি 2টি আলমারি ক্রয় করে তা হিসাববিদ্যায় যা বলে গণ্য হবে তা হলো অপশান এ সম্পত্তি, বি ব্যয়, সি ক্রয়, ডি আয়। সঠিক উত্তর জানার জন্য ডান দিকে অ্যান্সার কি দেখব, পারচেস অফ আলমিরা উইল বি ট্রিটেড অ্যাজ ট্রেডিং আইটেম দ্যাট ইজ স্টক ইন ট্রেড ইন দ্য বুকস অফ ক্যালকাটা ফার্নিচার মার্ট। স্টক ইন ট্রেড ইজ অ্যান অ্যাসেট। অর্থাৎ এখানে ক্যালকাটা ফার্নিচার মার্ট যদি আলমারি ক্রয় করে সেটি হবে তার কাছে একটি সম্পত্তি, কারণ তার ট্রেডিং আইটেম হলো ফার্নিচার। আলমিরা যেহেতু বা আলমারি যেহেতু একটা ফার্নিচার, সেই জন্য ক্যালকাটা ফার্নিচার মার্টের কাছে আলমারি হবে একটা সম্পত্তি বা স্টক ইন ট্রেড। কোশ্চেন নাম্বার 11, মিলনায়নের ধারণা অনুযায়ী মিলনায়ন বা ম্যাচিং করা হয় যাদের মধ্যে অপশান এ সম্পত্তি ও দায়, বি মূলধন ও উত্তোলন, সি প্রাপ্তি ও প্রদান, ডি খরচ ও আয়। অ্যান্সার কি দেখব, এখানে অ্যাকাউন্টিং কনসেপ্ট আর তার ফিচার্স দেওয়া আছে। এনটিটি কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, ম্যাচিং কনসেপ্ট, কনসিস্টেন্সি কনসেপ্ট। আমাদের এখানে আলোচ্য বিষয় প্রশ্নের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্টে দেখতে পাচ্ছি ইনকামস অ্যান্ড এক্সপেন্সেস আর অ্যাডজাস্টেড, অর্থাৎ এখানে খরচ এবং আয় বা খরচগুলো এখানে ম্যাচিং করা হয়। সুতরাং সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান ডি খরচ ও আয়। অর্থাৎ ম্যাচিং কনসেপ্ট অনুযায়ী খরচ এবং আয়গুলির মধ্যে ম্যাচিং করা হয় বা মিলনায়ন করা হয়। কোনো সম্পত্তি ক্রয় করা হলো অপশান এ মূলধন জাতীয় ব্যয়, বি মুনাফা জাতীয় ব্যয়, সি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ডি এদের কোনোটিই নয়। সম্পত্তি যদি কেনা হয় অর্থাৎ পারচেস অফ অ্যান অ্যাসেট ইজ এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সুতরাং এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো সম্পত্তি যদি ক্রয় করা হয় সেটিকে বলা হবে মূলধন জাতীয় ব্যয়। সঠিক উত্তর তাই হবে অপশান এ মূলধন জাতীয় ব্যয়। কোনো সম্পত্তি যদি কেনা হয়ে থাকে, যে ট্রানজ্যাকশানটা হলো সেটি
সেটিকে বলা হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় বলতে সেই সমস্ত ব্যয়গুলোকে বোঝায় যেগুলি একবার করা হয় কিন্তু যেখান থেকে ফল আগামী বছরগুলিতেও পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 13, কোনো প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ 1,20,000 টাকা এবং তৃতীয় পক্ষের কাছে দায়ের পরিমাণ 50,000 টাকা হলে মালিকের কাছে দায়ের পরিমাণ কত হবে? অপশান এ 1,70,000 টাকা, বি 1,20,000 টাকা, সি 70,000 টাকা, ডি 50,000 টাকা। এটা সলভ করতে গেলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশানের সূত্র জানতে হবে। অ্যাকাউন্টিং ইকুয়েশানের সূত্র ডান দিকে দেওয়া আছে, দেখো, অ্যাসেট ইকুয়াল টু ওনার্স ইকুইটি প্লাস আউটসাইডার্স ইকুইটি অর ওনার্স ইকুইটি ইকুয়াল টু অ্যাসেট প্লাস লাইবিলিটিস। এই অঙ্কে ওনার্স ইকুইটি বা মালিকের কাছে দায়ের পরিমাণ কত হবে সেটা হবে 1,20,000 মাইনাস 50,000 সমান 70,000 টাকা। অর্থাৎ এখানে মোট সম্পত্তির পরিমাণ দেওয়া আছে এবং তৃতীয় পক্ষের কাছে দায় দেওয়া আছে, সুতরাং মালিকের কাছে দায় বা ক্যাপিটাল হবে 70,000 টাকা। স্থায়ী সম্পত্তির অবচয় হলো অপশান এ নগদ লেনদেন, বি ধারে লেনদেন, সি অভ্যন্তরীণ লেনদেন, ডি এদের কোনোটিই নয়। ডেপ্রিসিয়েশন চার্জড অন ফিক্সড অ্যাসেট ইজ অ্যান ইন্টারনাল অর পেপার ট্রানজ্যাকশান। স্থায়ী সম্পত্তির ওপর অবচয় বা ডেপ্রিসিয়েশন ধার্য করা হলো একটা অভ্যন্তরীণ লেনদেন বা কাগজি লেনদেনও বলা হয়। সুতরাং সঠিক উত্তর হবে অপশান সি, অভ্যন্তরীণ লেনদেন। অর্থাৎ স্থায়ী সম্পত্তি যেগুলো আছে তার উপর ডেপ্রিসিয়েশান যদি চার্জ করা হয়, সেই ডেপ্রিসিয়েশন চার্জের যে ট্রানজ্যাকশানটাকে ধরা হবে অভ্যন্তরীণ লেনদেন বা পেপার ট্রানজ্যাকশান বা অভ্যন্তরীণ লেনদেন, ইন্টারনাল ট্রানজ্যাকশান হিসাবে। পরবর্তী কোশ্চেন 15, কোনো দ্রব্য বিক্রয়ের ফরমায়েশ 1 তারিখে পাওয়া গেছে, 15 তারিখে পণ্য পাঠানো হয়েছে এবং 18 তারিখে তার মূল্য নগদে পাওয়া গেছে। ওই ক্ষেত্রে আয়ের স্বীকৃতির দিনটি হবে অপশান এ 1 তারিখ, বি 15 তারিখ, সি 18 তারিখ, ডি হিসাব বছরের শেষ দিন। অ্যান্সার কি দেখব? ডেট অফ ফার্স্ট ট্রানজ্যাকশান ওয়াজ 15 অ্যান্ড ইট ওয়াজ অলসো দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ ট্রানজ্যাকশানের ডেট এখানে কিন্তু 15 তারিখ ছিল, সুতরাং 15 তারিখকেই আয়ের স্বীকৃতির দিন হিসাবে ধরা হবে। সঠিক উত্তর হবে অপশান বি 15 তারিখ। অর্থাৎ যে তারিখে ট্রানজ্যাকশানটা সংগঠিত হয়েছে সেই দিনটি হলো আয়ের স্বীকৃতির দিন। পরবর্তীকালে যে কোনো ডেটে সেই আয় উপার্জিত হতে পারে, কিন্তু যে তারিখে ট্রানজ্যাকশানটা সংগঠিত হচ্ছে সেই দিনটাই হচ্ছে স্বীকৃতির দিন। কোশ্চেন নাম্বার 16, মিস্টার এক্স 1/1/2015 তারিখে 3 মাস মেয়াদি একটি হুন্ডি ওয়াইয়ের উপর কাটল। এই হুন্ডির মেয়াদপূর্তি বা ম্যাচুরিটি ডেট দিনটি হবে অপশান এ 1/4/15, বি 4/5/15, সি 3/4/15, ডি 4/4/15। ডেট অফ ড্রয়িংস এখানে 1/1/15। 3 মান্থস ফ্রম দ্য ডেট অফ ড্রয়িংস, তার মানে ড্রয়িংসের তারিখ থেকে 3 মাস পরের ডেট যেটা হচ্ছে সেটা হবে 1/4/2015। আর ডেট অফ ম্যাচুরিটি উইল বি ক্যালকুলেট করা হচ্ছে যেভাবে 3 দিন যোগ করা হচ্ছে, 3 দিন হচ্ছে ডেস অফ গ্রেস, অর্থাৎ 1/4/15 সঙ্গে আরও 3 দিন যোগ করলে হবে সঠিক উত্তর 4/4/15। সঠিক উত্তর তাই হবে অপশান ডি 4/4/2015। অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখই হবে এই যে হুন্ডিটি মেয়াদপূর্তির দিন। দর্শনান্তে দেয় হুন্ডির মেয়াদ যেদিন থেকে শুরু করা হয় অপশান এ হুন্ডি স্বীকৃতির তারিখ থেকে, বি হুন্ডি লেখার তারিখ থেকে, সি হুন্ডি লেখার তারিখ ও হুন্ডি স্বীকৃতির তারিখের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ডি এদের কোনোটি নয়। ডান দিকের অ্যান্সার কি লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে ক্লাসিফিকেশন অফ বিল দেওয়া আছে এবং সেগুলির ম্যাচুরিটি ডেট কখন হবে সেটা উল্লেখ করা আছে। যেমন প্রথমেরটা অন ডিম্যান্ড বিলের ক্ষেত্রে অ্যাট এনি টাইম, অ্যাট সাইট অর অন প্রেজেন্টেশন বিলের ক্ষেত্রে অন দ্য ডেট অফ প্রেজেন্টেশন। সুতরাং এখানে দর্শনান্তে দেয় হুন্ডির মেয়াদ যেদিন পূর্তি হবে সেটা হচ্ছে অপশান এ হুন্ডি স্বীকৃতির তারিখ থেকে। মেয়াদ পূর্তি মানে মেয়াদ শুরু হয় হুন্ডি স্বীকৃতির তারিখ থেকে, দর্শনান্তে দেয় হুন্ডির মেয়াদ শুরু হয়। 18 নম্বর, আয় ব্যয় হিসাবের ক্রেডিট ডেটটি হলো অপশান এ উদ্বৃত্ত, বি ঘাটতি, সি মূলধন, ডি বি ও সি উভয়ই। অ্যান্সার কি দেখছি এখানে একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ফরম্যাট দেওয়া আছে, আয় ব্যয় হিসাবের ফরম্যাট এখানে দেওয়া আছে। এখান থেকে যেটা রেজাল্ট দেখতে পাই সেটা হচ্ছে টু সারপ্লাস ডেবিট দিকে আর বাই ডেফিসিট ক্রেডিট সাইডে। সুতরাং আয় ব্যয় হিসাবের ক্রেডিট জের অর্থাৎ ক্রেডিট দিকে টোটাল যদি বেশি হয় ব্যালেন্সটা ডেবিট দিকে আসবে টু সারপ্লাস হিসাবে, অর্থাৎ
আয় ব্যয় হিসাবের ক্রেডিট জেড যদি হয় সেটাকে বলা হবে উদ্বৃত্ত। সঠিক উত্তর তাই হবে অপশান এ, উদ্বৃত্ত। অর্থাৎ আয় ব্যয় হিসাবের ক্রেডিট জেডটাকে বলা হয় উদ্বৃত্ত। একটি ক্লাবের মোট সদস্য সংখ্যা 1100 জন, প্রত্যেকে বার্ষিক 1000 টাকা করে চাঁদা দেয়। প্রারম্ভিক এবং অন্তিম বকেয়ার পরিমাণ যথাক্রমে 1 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা হলে সেই বছরে আয় ব্যয় হিসাবে কত টাকা সদস্য চাঁদা হিসাবে ক্রেডিট হবে? অপশান এ 11 লক্ষ টাকা, বি 12 লক্ষ টাকা, সি 10 লক্ষ টাকা, ডি এদের কোনোটিই নয়। ডান দিকে হিসাবটা করে দেওয়া আছে। বাই সাবস্ক্রিপশান 1100 ইন্টু 1000, এটি করলে হয় 11 লক্ষ। ওর সঙ্গে অ্যাড হচ্ছে 1 রুট ক্লোজিং 2 লক্ষ, লেস হচ্ছে 1 রুট ওপেনিং 1 লক্ষ, মাইনাস করলে 12 লক্ষ টাকা। সুতরাং এখানে সঠিক উত্তর যেটা হবে অপশান বি, সেটা হচ্ছে 12 লক্ষ টাকা। অর্থাৎ আয় ব্যয় হিসাবে কত টাকা সদস্য হিসাবে ক্রেডিট করা হবে সেটি হবে 12 লক্ষ টাকা। যদি প্রারম্ভিক মূলধন অন্তিম মূলধনের তুলনায় 20,000 টাকা বেশি হয় এবং উত্তোলনের পরিমাণ 50,000 টাকা হয় তবে ব্যবসায়িক মুনাফার পরিমাণ কত হবে? অপশান এ 30,000 টাকা, বি 70,000 টাকা, সি 20,000 টাকা, ডি হবে 50,000 টাকা। সঠিক উত্তর জানবার জন্য অ্যান্সার কিটা দেখব। ডান দিকে অ্যান্সার কি লক্ষ্য করলে বুঝতে পারবে যে এর সঠিক উত্তরটা কী হবে। ট্রেডিং প্রফিট ইকুয়াল টু ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল প্লাস ড্রয়িংস। অর্থাৎ ক্লোজিং ক্যাপিটাল এখানে মাইনাস 20,000, ওপেনিং ক্যাপিটাল প্লাস 50,000, এখান থেকে যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে 30,000 টাকা। সুতরাং সঠিক উত্তর হবে 30,000 টাকা। অর্থাৎ ব্যবসায়িক মুনাফার পরিমাণ কত হবে সেটি হচ্ছে 30,000 টাকা। সাধারণভাবে ব্যবসায়িক মুনাফা বের করার যে সূত্র সেটি এখানে ফলো করা হয়েছে। কোশ্চেন নাম্বার 21, অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদ্বৃত্ত বা ঘাটতি কোন খাতে জমা করা হয়? অপশান এ মূলধন খাতে, বি মূলধন তহবিল খাতে, সি উত্তোলন খাতে, ডি বিশেষ তহবিল খাতে। সারপ্লাস অর ডেফিসিট অফ এনপিও অ্যাডজাস্টেড উইথ ক্যাপিটাল ফান্ড অ্যাকাউন্ট। সুতরাং সঠিক উত্তর হবে অপশান বি মূলধন তহবিল খাতে। অর্থাৎ মূলধন তহবিল খাতে অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ঘাটতি সেখানে জমা করা হয়। যদি উদ্বৃত্ত হয় তাহলে ক্যাপিটাল ফান্ডের সাথে অ্যাড করতে হয়, যদি ঘাটতি হয় ক্যাপিটাল ফান্ড অ্যাকাউন্ট থেকে লেস করতে হয়। 10,000 টাকার মেশিনারি ক্রয় করা হলো কিন্তু ভুল করে তা ক্রয় বইতে লিপিবদ্ধ করা হলো। এই ভুলটি হলো অপশান এ ছাড়ের ভুল, বি কার্যকর ভুল, সি নীতিগত ভুল, ডি পরিপূরক ভুল। কারেক্ট জার্নাল ইজ মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। সুতরাং এখানে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে দিস ইজ এ এরর অফ প্রিন্সিপাল। অর্থাৎ এখানে নীতিগত ভুল বা এরর অফ প্রিন্সিপালস হয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি নীতিগত ভুল। হিসাবে সঠিক নীতি বা নিয়ম না জানার জন্য যে ভুল হয় তাকেই বলা হয় নীতিগত ভুল। এখানে মেশিনারি ক্রয় করা হয়েছে কিন্তু ভুল করে সেটি ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে, এটি একটি নীতিগত ভুল। কেউ যদি হিসাবের নিয়ম বা নীতি না জানে তাহলে এই ধরনের ভুল করে থাকে। পরবর্তী কোশ্চেন, এদের মধ্যে কোনটি হার্ডওয়্যার নয়? অপশান এ কিবোর্ড, বি মাউস, সি মনিটর, ডি অপারেটিং সিস্টেম। এটি খুবই সহজ একটি প্রশ্ন, এর উত্তর দেওয়া খুবই সহজ। আমরা প্রত্যেকেই জানি কিবোর্ড, মাউস, মনিটর এগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার। সুতরাং এখানে সঠিক উত্তরটা বলে দেওয়া খুবই সহজ, অপশান ডি অপারেটিং সিস্টেম এটি হবে সঠিক উত্তর। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার নয়, এটি তো একটি সফটওয়্যার। অর্থাৎ যে সকল উপাদান বা যে সকল ইকুইপমেন্টগুলো কম্পিউটার চালাতে সাহায্য করে বাইরে যেগুলো থাকে সেটিংয়ে, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার এবং সিস্টেমটাকেই বলা হচ্ছে সফটওয়্যার। অপারেটিং সিস্টেম হচ্ছে একটি কম্পিউটার সফটওয়্যার। লাস্ট কোশ্চেন নাম্বার 24, র্যাম হলো অপশান এ স্থায়ী মেমোরি, বি অস্থায়ী মেমোরি, সি মনুষ্য মেমোরি, ডি এদের কোনোটি নয়। র্যাম অর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ইজ এ টেম্পোরারি মেমোরি। অর্থাৎ র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটিকে বলা হয় একটি অস্থায়ী মেমোরি। অর্থাৎ এখানে যে কাজ করা হয় কম্পিউটারে সেই কাজটা অস্থায়ীভাবে সংরক্ষিত হয়। সুতরাং সঠিক উত্তর হবে অপশান বি অস্থায়ী মেমোরি। তো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। পরবর্তী যে ভিডিওটা সেটা হচ্ছে MCQ 11 অ্যানুয়াল 2017, সেটা দেখার জন্য তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটা তোমরা দেখবে। আজ তাহলে এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবে।
পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। আবার আমাদের সঙ্গে দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকবে। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম।